আগে যেমন আমরা নার্সিংয়ে ঢোকার আগে শুনতাম যে ৩ বছর পড়ে নেওয়ার পরেই চাকরি, পড়ে বেরোলেই চাকরি। আজকে এই ধারণাটা পুরোপুরি ভুল। তো আমার রেজাল্ট আউট হলো, রেজিস্ট্রেশনটা পেলাম, তারপরে আমি ঢুকি। কারণ তার আগে যেসব জায়গায় আমি চেষ্টা করেছিলাম ওনারা কেউ নিতে চায়নি, বলেছিল তোমার রেজাল্ট আউট হয়নি বা রেজিস্ট্রেশন পাওনি, তাহলে কেন নেবো? আর যদি নিতেই হয় তাহলে ফ্রিতে কাজ করো। ফ্রেশার্স হিসেবে। হ্যাঁ, ফ্রেশার্স হিসেবে ফ্রিতে থাকবে, ১২ ঘন্টা ডিউটি, শুধু খাওয়াটা দেওয়া হবে। আরে ভাই, আমি বাড়িতে খেতে পাই, আমার খাওয়ার জন্য অন্য কোথাও ফ্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই। অন্তত ডিউটি করো, যাই করো, দিনে ১টা ঘন্টাও পড়তে বসবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে নার্সিং রিলেটেড একটা বিষয় নিয়ে ডিটেলে আলোচনা করব, যে আগামী দিনে যারা নার্সিং কোর্স করবে তাদের জব স্কোপ কি থাকবে বা রিয়েলিটিটা কি অ্যাকচুয়ালি আজ কি আছে সেটা জেনে নাও তোমরা আজকে শ্রীলেখার থেকে। বলো তুমি কিছু। হ্যাঁ, প্রথমে আমি বলার আগে একটা কথা তোমাদেরকে বলবো, মানে অনুরোধ করবো যে পুরো ভিডিওটা তোমরা দেখবে। তারপরে তোমরা হচ্ছে যে বিশ্লেষণ করবে যে আমি ঠিক বললাম না ভুল বললাম। অনেকেই আছো যে যারা হাফ ভিডিও দেখছো, দেখে পর নেগেটিভ কমেন্ট করছো, তো সেটা করো না। এটাই রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা দেখবে, তোমাদের জন্যই হেল্পফুল হবে। একদম। এবার আমি আসি, জিএনএমদের কথাটা বেশি বলবো, কারণ বিএসসিদের স্কোপ থাকে অলরেডি, তবে জিএনএমদের একটু টাফ। যারা এখন জানো যে আগে আমাদের নাম্বার বেসিসে নিত, এখন তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হয়, সেক্ষেত্রে তোমাদের একটা ভালো, মানে এটা ভালো, আমি মনে করি ভালো, কারণ এন্ট্রান্স পরীক্ষাটা দিলে কি তোমাদের একটা পরীক্ষা দেওয়ার অভ্যস্তটা তোমরা হয়ে রইলে, তাহলে সিবিটি পরীক্ষা দিতে তোমাদের কিছু অসুবিধা হবে না পরবর্তীকালে। জিএনএম ৩ বছর কোর্স করলে, ৩ বছর কোর্স করার পরে তোমরা কি করবে? আগে যেমন আমরা নার্সিংয়ে ঢোকার আগে শুনতাম যে ৩ বছর পড়ে নেওয়ার পরেই চাকরি, পড়ে বেরোলেই চাকরি। আজকে এই ধারণাটা পুরোপুরি ভুল, ঠিক আছে? কারণ অনেক ক্যান্ডিডেট পড়ে বেরোলেই সবাই চাকরি পাবে না। আর সরকার সেই নিয়োগটাও প্রতি বছর বার করবে কিনা সেটাও সন্দেহ। ৩-৪ বছর ছাড়া ছাড়া। হ্যাঁ, হয়তো এবার থেকে প্রতি বছর বের করতেও পারে, সেটা গভর্নমেন্ট জানে। যাই হোক, সেসব ব্যাপারে যাচ্ছি না। ৩ বছর জিএনএম করলে, জিএনএম করার পরে তুমি কি করবে? আমার লাইফে কি হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করি, তাহলে ভালো করে বুঝতে পারবে যে কি করতে হবে আর কি করতে হবে না। তো আমি ২০২৩ সালে পরীক্ষা দিই, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ থেকে আমি পাস আউট। আমাদের ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়। ২৪ সালে আমাদের কিছু ওই জুলাই মাস করে রেজাল্ট বেরিয়েছিল, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটও দিয়েছিল। এবার তোমরা জানো রেজাল্ট ছাড়া কোনো জায়গায় নেবে না, অতগুলো দিন বসেছিলাম। তারপরে একটা ছোটোখাটো হসপিটালে ঢুকি। প্রথম তোমরা যদি কেউ ভাবো যে পাস আউট করে বেরোনোর পরেই বড় কোনো সেট আপে যাবে, চান্স পেয়ে যাবে, একদমই না। কারণ তারা নেবে না এক্সপিরিয়েন্স ছাড়া, একদমই নেবে না। তাই ছোটো জায়গা থেকে প্রথমে শুরু করতে হবে। তো আমার রেজাল্ট আউট হলো, রেজিস্ট্রেশনটা পেলাম, তারপরে আমি ঢুকি। কারণ তার আগে যেসব জায়গায় আমি চেষ্টা করেছিলাম ওনারা কেউ নিতে চায়নি, বলেছিল তোমার রেজাল্ট আউট হয়নি বা রেজিস্ট্রেশন পাওনি, তাহলে কেন নেবো? আর যদি নিতেই হয় তাহলে ফ্রিতে কাজ করো। ফ্রেশার্স হিসেবে। হ্যাঁ, ফ্রেশার্স হিসেবে ফ্রিতে থাকবে, ১২ ঘন্টা ডিউটি, শুধু খাওয়াটা দেওয়া হবে। আরে ভাই, আমি বাড়িতে খেতে পাই, আমার খাওয়ার জন্য অন্য কোথাও ফ্রিতে কাজ করার কোনো প্রয়োজন নেই, তাই আমি বাড়িতেই ছিলাম। কাজের অভিজ্ঞতাও তো আছে। হ্যাঁ, যদি আমি না জানতাম আমাকে শিখতে যেতে হতো। যাই হোক, তো তারপরে আমি ওইখানে ওই ছোটো হসপিটালে বর্ধমানে ঢুকি। সেখানে আমি সত্যি কথা বলতে, সেখানে স্যালারি খুব কম দিত, ঠিক আছে? মানে বলার মতো না, এমনই কম দিত স্যালারি। তো সেখানে প্রথমে আমাদের বলা হয় ৬ ঘন্টা করে ডিউটি করতে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে তাই লেখা থাকে। কিন্তু সেখানে গিয়ে খুবই বাজে অভিজ্ঞতা হয়। সেখানে আমরা যে কজন ঢুকেছিলাম সবাই আমাদের ইয়ারের পাস আউট ছিল, ঠিক আছে? সবাই বেশিরভাগই গভর্নমেন্ট, কেউ ২-১টা ব্যাঙ্গালোর এরকম ছিল। তো সবার সাথেই বাজে বিহেভিয়ার ওরা শুরু করে। ব্যাঙ্গালোরদের বলতো তোমরা তো ব্যাঙ্গালোর থেকে পাস আউট, তোমরা কী বা জানো? আর আমাদের বলতো তোমরা তো গভর্নমেন্ট থেকে পাস আউট, তোমরা বসে বসে পা দোলাও, তোমরা বা কী জানো? জানবে কারা তাহলে অ্যাকচুয়ালি? ওরা অ্যাকচুয়ালি জানে, ঠিক আছে? কিন্তু যারা বলতো এই কথাগুলো তারা হচ্ছে সবাই নন মেডিকেল পার্সন, ঠিক আছে? তাদের মুখে এত বড় বড় কথা শুনে পর প্রথমে হজম হতো না। তো সেখানে একটা ব্যাপার হয়েছিল, একটা ছোটো ব্যাপার, মানে বলি আমি সেটা। আমার এক বান্ধবী ছিল, সে হচ্ছে মানে একটা পেশেন্ট এসেছিল, বিপিটা মেপেছিল ঠিকঠাক, কিন্তু ওই নন মেডিকেল পার্সন উনি ব্যক্তিটি, উনি বলছেন না এই বিপিটা হবে না। মানে ভাবো, একজন পেশেন্ট বসে আছে নর্মালি, তার কখনো ২০০/১৮০ বিপি হয় কখনো, সে বলছে না তুমি ভুল মেপেছো, এটাই ঠিক। তার মানে তোমরা কেউ বিপি মাপতে জানো না। যে আমাদের হঠাৎ করে বলে দিল কি তোমরা ১২ ঘন্টা ডিউটি করবে। আর ওখানে খাওয়ার দাওয়ারের কথা তো সে তো তুমি জানোই, আলু সেদ্ধ ভাত, তাও ভাতে ফ্যান জবজবে। ইস। আর ডালটাও নেই, হলুদ জল। এইরকম করে আমি একটা বছর কষ্ট করে ওখানে কাটাই, ঠিক আছে? তারপর আমি দুর্গাপুরে একটা ভালো হসপিটালে, NABH এর আন্ডারে হসপিটাল, সেখানে গিয়ে আমি সিভি দিই।
এবং সেখানে সিলেক্টেড হই, ইন্টারভিউ হয়, পরীক্ষা হয়। ইন্টারভিউটা খুব ভালোভাবে নিয়েছিল, হ্যাঁ। একটা স্ট্যান্ডার্ড ছিল একটা 10 ইন্টারভিউটা। মার্কসের পরীক্ষা হয় আর 10 মার্কসের ইন্টারভিউ হয়, ঠিক আছে? ইন্টারভিউটা যারা ওই প্রথমে পরীক্ষায় সিলেক্টেড হয় তাদেরকেই ইন্টারভিউটা নেয়। যাই হোক, সেখানে আমি ভালো মতন সিলেক্টেড হই। এবারে কি আমি 1 বছর সেখানে কাজ করলাম। আগস্ট মাস অবধি ছিলাম, হ্যাঁ? তো এবার আমি যেটা পুরনো হসপিটালের কথা বলছি, ওখানে আমি চাইলাম কি আমাকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিন। ওনারা বলল, "না, 1 মাস না হলে আমি এক্সপেরিয়েন্স দিতে পারব না।" আমি বললাম, "কেন? আমি 15 দিন আপনাদেরকে টাইম দিচ্ছি। আপনি 15 দিনের মধ্যে অন্তত আমাকে কোথায় আগে যেখানে কাজ করতে? হ্যাঁ, নোটিস পিরিয়ড দিচ্ছি। ওই হুম। টাইমের মধ্যে আপনি আমাকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিতে পারবেন না?" আর সেই টাইমে আমাদের গ্রেড 2 এর ফর্ম ফিল আপে ধরুন এক্সপেরিয়েন্স লাগবে। বলল, "না।" আমার সাথে খুবই বাজে বিহেভিয়ার করলো, "আমরা এক্সপেরিয়েন্স দেবো না।" এবার তোমরাই বলো, কোনো একটা জায়গায় আমি সিলেক্টেড হয়ে গেছি অলরেডি। তারা কি আমাকে 1 মাস টাইম দেবে যে তুমি 1 মাস পরে আসো? নিশ্চয়ই আমার মতন আরো অনেক ভালো ক্যান্ডিডেট আছে, আরো অনেক ভালো নার্স আছে। তাদের জন্য তারা নিয়ে নেবে। এবার ব্যাপারটা হলো আমি এক্সপেরিয়েন্স পেলাম না। তখন তো আমার মাথায় হাত যে আমি কি দেবো গ্রেড 2 এর ফর্ম ফিল আপের সময় এক্সপেরিয়েন্স কি দেবো? প্লাস পয়েন্ট তো থাকবে একটা এক্সপেরিয়েন্স দিলে। হ্যাঁ, আর আগে আমি যেখানে কাজ করতাম সেখানে যে স্যালারি দিত তার 3 গুণ স্যালারি বলেছিল দুর্গাপুরে দেবে। ঠিক আছে? সেই আশায় আমি ছেড়ে দিলাম এক্সপেরিয়েন্সের আশা। কারণ যতই হোক আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে, আমার কাছে কোথাও গিয়ে টাকাটা অনেক ম্যাটার করে। ঠিক ডেফিনেটলি। আছে? কারণ বাবা-মা আছে, নিজের ছোটখাটো লাইফস্টাইল মানে মেইনটেইন করার জন্য টাকাটা খুবই দরকার। তারপরে দুর্গাপুরে গেলাম। দুর্গাপুরে গিয়ে সেখানেও আবার আলাদা মানে সিন। সেখানে যারা কাজ করতো সবাই আমার থেকে অনেক বড়, বড়। আমিও সেখানে এমার্জেন্সি ওয়ার্ডেই ঢুকি। তো সেখানে যারা ছিল মানে এটা কেউ কথাটা গায়ে লাগাবে না, সবাই ছিল ব্যাঙ্গালোর থেকে পাস আউট। আমি একা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে। সেখানে আমাকে রীতিমতো র্যাগিং করা হতো। এবং ডিফারেন্সিয়েট করে দিত, তুমি বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে পড়েছো, তা হ্যাঁ, তোমার তো আলাদাই ব্যাপার, তুমি তো চাকরি পেয়ে যাবে, হ্যাঁ, তুমি তো হ্যাঁ। ভালো স্টুডেন্ট ছিলে, আমি যখন এমার্জেন্সি এবং হেও করে বলতো। হ্যাঁ, আমি যখন এমার্জেন্সি থেকে কোনো পেশেন্টকে কোনো অন্য ওয়ার্ডে আমি ট্রান্সফার করতে যেতাম, আমাকে সেই ওয়ার্ডের ছেলেমেয়েরাও বলতো, সেই ওয়ার্ডের দাদা দিদিরাও বলতো, "তোমার তো সামনেই গ্রেড 2, তোমার তো হয়ে যাবে, তুমি এখানে কি করছো? তুমি হুম। এখানে আমাদেরও ভাত মারছো, আবার ওখানেও আমাদের ভাত মারবে, এটা কেমন কথা? তুমি ইস। চলে যাও, তুমি এখানে কেন আছো?" এইভাবে রীতিমতো আমাকে র্যাগিং করা হতো। এবং যে রুমে ছিলাম সেই রুমের মেয়েরাও আমাকে র্যাগিং করতো। ওখানে নিজেকে রান্না করে খেতে হতো। মানে লাইন দিতে হতো আরকি ইন্ডাকশনে রান্না করার জন্য। সেখানে আমাকে রান্না করতে দেওয়া হতো না। আমি সবার শেষে রান্না করতাম। এইরকম র্যাগিংয়ের শিকার হয়। তারপরে ও আমাকে বলে, "তুই কাজ ছেড়ে দে।" যেহেতু ঠিক হয় যে সিবিটি পরীক্ষা হবে, ও আমাকে বলে যে, "তুই কাজ ছেড়ে দে, বাড়িতে থেকে পড়।" তো আমি কাজ ছেড়ে দিই। তাই আমার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি আমাকে কেউ দেখাতে বলে, আমি দেখাতে পারব না। কিন্তু ঠিক কাজ আছে? করেছো। কিন্তু আমি কাজ করেছি। অনেকেই বলছো যে আরআরবি কেন দিইনি, এমসেট, নরসেট কেন দিইনি। জিএনএম করতে মানে যারা করে তাদের 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স লাগে, তবে তারা ওই পরীক্ষায় বসতে পারে। এমনি তাই আমি দিতে পারি। এমনি প্রাইভেট হসপিটাল থেকে করলেও এক্সপেরিয়েন্স দেখানো হয়ে হ্যাঁ, যায়। অবশ্যই। হ্যাঁ, হবে। তো তোমরা শ্রীলেখার মুখে এখন শুনলে প্রাইভেট হসপিটালে জব করার এক্সপিরিয়েন্সটা। এবার তুমি বলো যে যে আপকামিং ভাই বোনরা আসছে এইসব লাইনে, নার্সিং লাইনে, হুম, তারা কি করে কি জব পাবে, মানে স্কোপটা বলে দাও একটু। হুম। ১ম এই বলি, আমি যে কথাগুলো বললাম সেটা শুনে তোমরা কেউ ডিমোটিভেট হবে না। ঠিক আছে? কারণ জীবনে কিছু করতে গেলে কিছু তো কষ্ট ভোগ দেখো, করতেই এই হবে। লাইনে এসে ফেঁসে গেলাম এটা যেন ফিল না হয়, এর জন্য হ্যাঁ, হ্যাঁ। বাস্তবটা তুলে ধরা প্রয়োজন। অবশ্যই। ১ম কথা হচ্ছে জিএনএম মানে একটু তাদের রাস্তাটা একটু কঠিন হবে। ঠিক আছে? তোমরা পাস আউট করলে একটা ছোট জায়গা থেকে তোমরা শুরু করবে। সেখান থেকে এক্সপেরিয়েন্স গেইন করো মিনিমাম ১ বছর। তারপরে বড় কোনো হসপিটালের জন্য ট্রাই করো। আর ১ম কথা হচ্ছে সাথে, সাথে পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ সরকার যদি সিবিটি এক্সাম নেয়, তোমাকে একদম ডেপথ এ গিয়ে ভালোভাবে পড়তে হবে। আর তোমরা যেহেতু সদ্য পাস আউট করবে, তাই তোমাদের জন্য পড়াটা কোনো ব্যাপার না। তোমাদের একদম। সব জিনিসই মাথায় থাকবে, জাস্ট চালিয়ে নেবে। অন্তত ডিউটি করো, যাই করো, দিনে ১ টা ঘন্টাও পড়তে বসবে, যাতে তোমার ওটা রপ্ত থাকে। রেওয়াজটা রাখতেই হবে। হ্যাঁ, যেন পড়াশোনার একটা রেওয়াজ থাকে। ঠিক আছে? এবার বলে দিলাম যে ছোটখাটো জায়গা থেকে শুরু করে একটা তারপর বড় জায়গার করো। ততদিনকে যদি সরকার তোমার বের করে দেয়, ভ্যাকেন্সি বের করে দেয়, তাহলে ভালো কথা। তাহলে পরীক্ষার জন্য খাটো। পরীক্ষার জন্য খেটে পড়। ডেফিনেটলি। কারণ যেহেতু এক্সপেরিয়েন্স লাগছে না। সিবিটি আমাদের যেমন এক্সপেরিয়েন্স লাগলো না। সবারই সিবিটি এক্সাম হলো। প্রথমে ভেবেছিল যে হ্যাঁ, এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্সই হবে। দিলে এক্সট্রা নাম্বার থাকবে, হ্যাঁ, তারপর হ্যাঁ। বললো যে না যেহেতু ক্যান্ডিডেট বেশি হুম, তাই পরীক্ষা নিল। যদি তোমাদের ক্ষেত্রেও তাই হয় তাহলে তোমরা আমি বলবো পার্সোনালি তখন কাজ ছেড়ে দিয়ে পড়বে। পরীক্ষা যখন সামনে আসবে। একদম। আর তারপরে যদি ধরো গভর্নমেন্ট থেকে বের করলো না বা তোমার সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করার ইচ্ছা আছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন পাচ্ছ ডব্লিউবিএনসি, সেই মানে রেজিস্ট্রেশনের পর থেকে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। একদম। তারপরে তুমি আরআরবি, নরসেট, এইমস এইসব পরীক্ষার জন্য বসতে পারবে। ঠিক আছে? বুঝে গেলে?
2 ইয়ার্স লাগবে, কিন্তু সেটাও রেজিস্ট্রেশনের পর থেকে, হুম। রেজিস্ট্রেশনের আগে থেকে কিন্তু নয়। আর কেউ ডিমোটিভেট হবে না এইসব শুনে, আমাদের অবস্থা দেখে একদমই না। পড়াশোনা করলে, পরিশ্রম করলে ঠিকই ফল পাওয়া যায়। আমার মনে হয় যে যদি কেউ নার্সিং লাইনে আসতে চাও বা যে কোনো লাইনে, যে কোনো প্রফেশনে, যে কোনো কোর্সের সাথে যুক্ত হতে চাও, তোমাদেরকে সেই প্রফেশনটাকে, সেই লাইনটাকে ভালোবাসতে হবে, অবশ্যই। তবেই সেই লাইনে আসতে পারবে। এবার আসতে গেলে যেসব কাঠ খড় পুড়িয়ে আসতে হবে তোমাদেরকে, সেগুলো তোমাদের জানা দরকার। তাই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করা, আর কিছুই না। আর একটা আর কথা কি, যে কষ্ট না করলে কেষ্ট কেউ পায় না, একদম। তাই কষ্ট তো করতেই হবে। আর যতই এই শাক ভাত নুন ভাত খাইয়ে তোমাদেরকে হসপিটালে এরকম করে ডিউটি করতে হয়, যদি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয় তোমাকে ওভাবেই করতে হবে। হ্যাঁ, এটা ওয়ান অ্যান্ড অনলি, এটাই রুল বেঁচে আছে এখন নার্সিং লাইনে, আর কোনো রুল কিন্তু বেঁচে নেই। যে যা হোক করে তোমাকে কিন্তু টিকে থাকতে হবে এক্সপিরিয়েন্সটা গেইন করার জন্য, নাহলে প্রেজেন্ট করবে কি করে। আর একটা স্কোপ আছে, তোমরা নর্সেট, আরআরবি এইসবের জন্য তো প্রিপেয়ার হবেই। তার সাথে সাথে কেউ যদি ভাবো যে পোস্ট বেসিক বিএসসি করবো, হুম। তাহলে সেক্ষেত্রে সেটাও প্রতি বছর এন্ট্রান্স হয়, সেটার জন্যও তোমরা পড়তে সেটা পারো। জব তো নয়, একটু পড়াশোনাটাকে একটু আর এগিয়ে নিয়ে যাওয়া হলো। ডিগ্রিটা বাড়ালে তুমি, হ্যাঁ। তাহলে পোস্ট বেসিক বিএসসি করে নিলে তুমি প্রাইভেট কলেজগুলোতে তুমি টিচিং প্রফেশনে ঢুকতে পারবে, একদম বা তুমি ওই সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায় বসতে পারবে। একদম স্কোপ আছে, কিন্তু তোমাকে মেন ব্যাপার হচ্ছে তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। পড়াশোনা না করলে কিন্তু হবে না। একদম। এতক্ষণ তো শ্রীলেখা ওর এক্সপিরিয়েন্স শেয়ার করলো, বা আপকামিং ডেজে তোমরা কিভাবে জব পাবে তার স্কোপ বলে দিল তোমাদের। তো তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই রিলেটেড আমরা ভিডিও আপকামিং ডেজে নিয়ে আসবো, বা কমেন্টে পারলে রিপ্লাই করে দেবো। তোমরা আমাদের ডেলি লাইভ ব্লগও দেখতে ভুলবে না, স্ক্রিনে আসা আওয়ার লাইভ বলে যে প্লেলিস্ট শো করছে, ওটা থেকে তোমরা আমাদের ডেলি লাইভ ব্লগটাও চেক আউট করে নিতে পারবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।